নমস্কার বন্ধুরা, আমি শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রায় অনেক দিন পর আমি আবারও নিজের লেখা একটি গল্প নিয়ে এলাম সকলের মাঝে। আজকের গল্প হৃদয় রানী। আশা করছি গল্পটা শুনতে সকলের ভালো লাগবে। তবে হ্যাঁ, গল্পের প্রথমেই বলে রাখি, যে সকল শ্রোতা বন্ধুদের আমার গল্প ভালো লাগবে না, দয়া করে এড়িয়ে যাবেন। কমেন্ট বক্সে এসে অযথাই কোনো নোংরা কমেন্ট করে যাবেন না। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। দিল্লির বেশ নামি দামি 5 স্টার হোটেলে বেশ জোরে সোরে মিউজিক বাজছে, সাথে রয়েছে নাচ গান, সকলের হাতে পানীয়র গ্লাস, কারোর হাতে ড্রিঙ্কস, কারোর হাতে সফট ড্রিঙ্কস, বলতে গেলে কারোর হাতে ফাঁকা নেই। এত লোকের ভিড়ে একজোড়া দৃষ্টি অনেকক্ষণ ধরে এক রমণীকে পর্যবেক্ষণ করে চলেছে। সে রমণী বুঝতে পারলেও কিছু করার নেই। বিলাসবহুল এই হোটেলে বিজনেসের সাকসেস পার্টি হচ্ছে, আর ওই রমণীও এই সাকসেস পার্টিরই একটি অংশ। রমণীটির পরনে কালো শাড়ি, সাথে ম্যাচিং অর্নামেন্টস। বলতে গেলে এই ধরনের পার্টিতে বেশিরভাগ মেয়েরাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে, কিন্তু সেখানে এই রমণী সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তার এই অপূর্ব সুন্দরী রূপ। এই রূপসীকে দেখতে ভারী সুন্দর, টানা টানা চোখ, পিঠের একটু নিচ পর্যন্ত ছড়ানো চুল, হালকা পার্টি মেকআপে অসম্ভব সুন্দর লাগছে তাকে। কথায় বলে, বাঙালি নারীকে শাড়িতেই সুন্দর লাগে। কয়েকবার চোখাচোখি হয়েছে একে অপরের সাথে। বেশ অস্বস্তি বোধ করছে সেই রমণী। হঠাৎ এক কলিগ এসে দাঁড়ালো তার পাশে। কলিগটি একটি পুরুষ, বেশ সুদর্শন। তার নাম ঈশান। ঈশানের হাতে একটি গোলাপ ফুল। হাতের ফুলটি দেখে দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির আর বুঝতে বাকি রইল না যে ঈশান ঠিক কি করতে চাইছে। বেশ রাগ হচ্ছে মনে মনে। তার পছন্দের নারীকে অন্য কেউ ফুল দেবে, এটা সে কোনো মতেই মানতে পারবে না। তবে নিজের রাগকে কন্ট্রোল করে দেখতে চায় যে নারীটি কি করে। ঈশান তার ঠোঁটের মৃদু হাসি বজায় রেখে বলল, হাই মিস আভা। আভাও মিষ্টি হেসে জবাব দিল, হ্যালো, আমি কি একটু কথা বলতে পারি তোমার সাথে? তুমি যদি কমফর্ট ফিল করো। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারেন। আর আপনি তো অপরিচিত কেউ নন, আমরা একসাথেই কাজ করি। গত 3টা বছর আমরা একসাথে একই গ্রুপে কাজ করছি। বলুন না, কি বলতে চান? ঈশান মনে মনে একটু সাহস নিয়ে সকলের সামনে এক হাঁটু মুড়ে বসলো। তারপর হাতে গোলাপ ফুলটা আভার দিকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ মিস আভা। আমি আপনাকে গত 2টা বছর যাবৎ পছন্দ করি, আর তখন থেকে ভালোবাসি আপনাকে। আভা হতবাক, কি বলবে কিছু বুঝতে পারে না। আর চোখে একবার তাকায় দূরে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির দিকে। ততক্ষণে সে রাগে অগ্নিমূর্তি ধারণ করেছে। হাতে থাকা গ্লাসটা শক্ত করে চেপে ধরে অপেক্ষা করছে আবার উত্তর শোনার জন্য। সকলের দৃষ্টি ঈশান আর আভার দিকে। সকলেই একবার এই দৃশ্য দেখে ও হো বলে চেঁচিয়ে উঠল। চারপাশ খুব সুন্দর করে ডেকোরেট করা। আভা কি করবে কিছু বুঝতে পারছে না। সে ভালো করেই জানে দূরে দাঁড়িয়ে অভিক সবটাই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে। ঈশান আবারও বলল, মিস আভা, ক্যান ইউ একসেপ্ট মাই লাভ? আভা একবার চারপাশে চোখ বুলিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলে, সরি বলেই আর সেখানে না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। ঈশান কেন জানে ভীষণ অপমানিত বোধ করলো। সে তো মন থেকে ভালোবেসেছিল আভাকে। প্রথম দেখার পর থেকে আভাকে ভালো লাগলেও আভার সাথে কাজ করে ওর সাথে মেশার পর থেকে ঈশান আভার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আবার সহজ সরল ব্যবহার ঈশানকে মুগ্ধ করেছে, কিন্তু কখনো নিজের মনের কথা প্রকাশ করার সুযোগ পায়নি। আজ ঈশান, আভা ও অভিক সহ মোট 6 জন উপস্থিত এই পার্টিতে। এছাড়াও অনেকেই রয়েছে। অভিক হলো চ্যাটার্জি গ্রুপের একমাত্র উত্তরাধিকার এবং কোম্পানির বস। ঈশান মুখটা ছোট্ট করে উঠে চলে যায় সেখান থেকে।
ঈশান গিয়ে দাঁড়ায় হোটেলের গার্ডেনের দিকে। এদিকটা একটু ফাঁকা আছে, এখন বেশ নিরিবিলি ও শান্ত পরিবেশের প্রয়োজন তার। এই মুহূর্তে পরিবেশটা কেমন যেন গুমোট হয়ে গেছে ভিতরে। ঘড়িতে তখন রাত 12:35 বাজে। আভা এখনো নিজের রুমেই রয়েছে, এখনো নিচে পার্টি চলছে। হঠাৎ নিজের দরজায় ঠক ঠক শব্দ শুনে কিছুটা চিন্তিত হয়। এখন আর রুমে কে আসতে পারে? দরজা ধাক্কানো আরো বেড়ে গেল। আভা কোনো কিছু চিন্তা না করেই দরজা খুলতে যায়। দরজা খুলে চমকায় আভা। অভিক দাঁড়িয়ে আছে তার সামনে। অভিক পুরো ড্রাঙ্ক, ফর্সা মুখমণ্ডল একেবারে লাল হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে রয়েছে জবা ফুলের মতো। পরনে কালো রঙের ফর্মাল শার্ট, শার্টের পরপর 3টে বোতাম বুকের কাছে খোলা। ফর্সা শরীরে কালো রোমশ বুকের বেশ কিছুটা অংশ দৃশ্যমান। গলার একটা সোনার চেন, 2 হাতে জামার হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা। ডান হাতে একটা ব্ল্যাক কালারের ঘড়ি, হাতের ভাঁজে ঝুলছে ব্ল্যাক কোট। এক কথায় আবার সামনে সুদর্শন এক পুরুষ দাঁড়িয়ে, যাকে দেখলে চোখ ফেরানোর সাধ্য বোধহয় কারণ নেই। আবহাওয়া বোকার মতো কেমন তার দিকে তাকিয়ে রয়েছে। আচমকা কারোর ধাক্কায় ধ্যান ভাঙলো আভার। অভিক আভাকে সরিয়ে দিয়ে টলমল পায়ে ভিতরে প্রবেশ করে, তারপর বলে, দরজাটা বন্ধ করতে। আভার রীতিমতো অবাক, এত রাতে তার রুমে এসে আবার তাকেই মেজাজ দেখাচ্ছে। ইস, কি অবস্থা করেছে নিজের। আজ আবার নিজেকে সামলে আবার অভিকের সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত রাতে আমার রুমে কি করছেন স্যার? কেউ দেখলে ব্যাপারটা ভালো হবে না। অভিক কোনো কথা বলছে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবার দিকে। আবার 2বার চোখ কিনল। অভিককে কেমন যেন লাগছে। কে বলবে এই ছেলেটা আবার থেকে গুনে গুনে 3টে বছর ছোট। এখন দেখলে মনে হয় প্রাপ্তবয়স্ক এক সুদর্শন সুশীল যুবক, যাকে দেখলে যে কোনো মেয়ে তাকে নিজের করে পেতে চাইবে। প্রতিনিয়ত জিম করার জন্য শরীরের গঠন যে কোনো পুরুষ মানুষকেই হার মানাবে। এতক্ষণ যাবৎ অভিক আবার সকল কথা চুপচাপ শুনছিল। হঠাৎ আবার এক হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। আবার আকস্মিক কাণ্ডে ঘাবড়ে যায় কিছুটা, তাল সামলাতে না পেরে গিয়ে পড়ে অভিকের মুখের কাছে। অভিক বসে থাকায় সেও খানিকটা হেলে পড়ে বিছানায়। আবার অভিক একে অপরের দিকে অপলক তাকিয়ে রয়েছে। অভিকের এক হাত আবার কোমরে। ব্যাপারটা কি হচ্ছে সেটা বুঝতে পেরে আভা উঠতে চাইল। ও অভিক তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, একদম নড়বে না। মাথাল কণ্ঠ অভিকে। এই অভিক যেন এক অন্য অভিক। কি করছেন স্যার? স্যার, আমি অভিক, আমি কোনো স্যার নই, ওকে? সে আপনি যেই হন। কি করছেন এখন? প্লিজ ছাড়ুন। এইভাবে কেউ আপনাকে আর আমাকে এই রুমে দেখলে ব্যাপারটা ভালো হবে না। অভিক চুপচাপ, নেশালো দৃষ্টি আবার দিকে। হঠাৎ করেই অভিক তার বাম হাত দিয়ে আবার মাথার পেছনে হালকা চেপে ধরে, নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয় আবার ঠোঁটে। আভা তো হতবাক। অভিক এমন কিছু করবে সেটা সে ভাবেনি। বেশ কিছুক্ষণ আভা আর অভিক এইভাবেই থাকার পর অভিক আভাকে ছেড়ে দেয়। রেগে যায় আভা। অভিককে এক ধাক্কায় সরিয়ে উঠে যেতে গেলে শক্ত করে আবার হাত চেপে ধরে, যার জন্য উঠতে পারে না আভা। নেশালো গলায় অভিক বলে, কেমন ফিল করলে? আগে বলো। এখনো তোমার মনে হয় আমি ছোট? ট্রাস্ট মি, একটা সুযোগ দাও, তোমাকে আমি অভিযোগ করার একটা সুযোগও দেব না। বয়সটা জাস্ট একটা সংখ্যা। কণ্ঠটা কেমন দুর্বল শোনালো অভিকে। আবার ভীষণ খারাপ লাগলো। কি হলো বলো না, বয়সটা কি খুব ইম্পর্টেন্ট? তাও মাত্র 3টে বছর। সেই কলেজের প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করেছিলাম। মনের কোণে ফুল খেলেছিল, একটু একটু করে ভালোবেসে ফেলেছিল অভিক। আভাও হয়তো পছন্দ করত, কিন্তু সে তার জুনিয়র এক ছেলের প্রেমে পড়েছে এটা আবার কোনোভাবেই মানতে পারেনি। তাছাড়া অভিককে নিয়ে খুব লজ্জায় ফেলতো আবার সব বন্ধু বান্ধবীরা, যেটা একটু পছন্দ হতো না।
এই ব্যাপারগুলো। তাই যখন অভিক আবাকে প্রপোজ করে তখন আবা মেনে নেয়নি। কারণ হিসেবে বলেছিল সে তার থেকে অনেকটাই ছোট, তার বাড়িতে তাদের রিলেশনটা মানবে না। অভিককে মানা করার আর কোনো রিজনই ছিল না। তবুও কেন জানি আভা মানতে পারেনি অভিককে। অভিককে দেখতে কিন্তু দারুণ সুন্দর, পড়াশোনায়ও ভীষণ ভালো, সম্ভ্রান্ত পরিবারের ছেলে অভিক। এক কথায় সব দিক থেকে সুপুরুষ। কিন্তু অভিক এত বছর পরও তাকেই ভালোবাসে, এটা ভাবতেই পারেনি আভা। অবশ্য অভিককে দেখেই আবার টের পেয়েছিল। এখন আরো নিশ্চিত হয়ে গেল অভিক এতটা ড্রাঙ্ক যে কি করছে না করছে তার কোনো হুঁশই নেই। বেয়ে ঘুরে নিজের মনের কথা বলেই চলেছে। আভা অভিককে ছেড়ে সরে যেতে চায়, কিন্তু অভিক ছাড়ে না। অভিক এক হাতে আভাকে জড়িয়ে ধরে রেখে আর এক হাতে নিজের জামার বোতামগুলো খুলে ফেলে। জড়ানো গলায় অভিক বলে, তখন বুঝিনি, তাই তোমার রিজেকশনটা মেনে নিয়েছিলাম, কিন্তু এত বছর পর যখন তোমাকে আবার পেয়েছি আর তোমার নিস্তার নেই আমার কাছ থেকে। আবার চিন্তিত মুখে বলল, স্যার আপনি শার্টটা কেন খুলছেন? কথাটা শুনে অভিকের ঠোঁটে মুচকি হাসি খেলে গেল। আভা তাড়াতাড়ি সরে গেল অভিকের কাছ থেকে। অভিক এখন নেশায় রয়েছে, তার কোনো জ্ঞান নেই যে সে কি করছে, কিন্তু আভা তো সব জ্ঞানে রয়েছে। সে কি করে মেনে নেবে এসব? না না, অভিককে কোনো মতেই থামাতে হবে। স্যার আপনি করছেনটা কি? স্যার। অভিক উঠে দাঁড়িয়েছে, আভা এক পা করে পিছিয়ে যাচ্ছে। আভা কি করবে বুঝতে না পেরে ওয়াশরুমের দিকে যেতে যায়, কিন্তু তার আগেই অভিক ওর হাত টেনে ধরেছে। আভাকে অভিক ভীষণ ভালোবাসে। যত দিন গেছে ততই ভালোবাসা গভীর হয়েছে। একপাক্ষিক ভালোবাসাগুলো আসলেই খুবই কষ্টকর হয়। তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবাসলেও সে কখনো বুঝবে না তোমাকে। আর তার থেকেও কষ্টকর, তুমি সবটা জেনেও তাকেই ভালোবাসবে। কথাগুলো ধীর কণ্ঠে বলে একটু থামলো অভিক। আভা হতবাক, অভিক কতটা আবেগ নিয়ে কথাগুলো বলেছে। আসলেই কি তার ভাগ্যে এতটা ভালোবাসা লেখা আছে? আভা চুপচাপ দাঁড়িয়ে আছে অভিকের কাঁধে হাত রেখে, আর অভিক এক হাতে জড়িয়ে ধরে রেখেছে আভার কোমর, যেন এক্ষুনি ছেড়ে দিলেই সে আভাকে হারিয়ে ফেলবে। অনেকদিন ভালো করে ঘুমাইনি, আজ তোমার কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাবো। ভয় নেই, আমি তোমার কিছুই করব না, অবশ্য সেটা বিয়ের আগ পর্যন্ত। একবার বিয়ে করে তোমাকে সম্পূর্ণভাবে আমার করে নি, তারপর আর কোনো ছাড় পাবে না। সো আর কোনো কথা নয়, ওকে? সকালে রোদের আলো এসে পড়েছে জানালা ভেদ করে। সেই রোদের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুমটা আলগা হয়ে গেল আভার। আভা চোখ মেলে উঠে বসে। তারপর গতকাল রাতের কথা মনে পড়তেই পাশ ফিরে তাকায় আভা, কিন্তু অভিক নেই। রুম পুরো ফাঁকা। অভিক কখন উঠে গেল সে টেরও পেল না। আভা উঠে ফ্রেশ হতে যাবে তখন ফোনে একটা মেসেজ টোন বেজে ওঠে। আভা ফোনটা হাতে নিয়ে দেখে অভিকের মেসেজ। সে চটপট মেসেজটা ওপেন করে। সেখানে ছোট ছোট ইংরেজি অক্ষরে লেখা, গুড মর্নিং মাই সানশাইন, আজ অনেকদিন পর খুব সুন্দর একটা ঘুম হয়েছে আমার, কারণ তুমি আমার পাশে ছিলে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই উঠে পড়েছ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই আমরা ফিরবো। আভা মেসেজটা পড়ে মুচকি হাসে, তারপর ফ্রেশ হতে চলে যায়। সকলেরই প্রায় ব্রেকফাস্ট কমপ্লিট, শুধু অভিক বসে আছে টেবিলে। সে অপেক্ষা করছে আবার জন্য। ঈশান যদিও বসতে চেয়েছিল, অভিকই তাকে খেয়ে নিতে বলেছে। আরও বলেছে যেন একটু চারপাশ ঘুরে দেখে। অভিক জানে ঈশান আবার জন্যই বসে থাকতে চেয়েছিল, কিন্তু সে তো হতে দেবে না। মিনিট 10 পরই আবার নিচে আসে। সে হালকা পিঙ্ক কালারের টপ পরেছে, সাথে লং স্কার্ট, গলায় একটা সাদা রঙের স্কার্ট, ভিজে চুলগুলো পিঠের উপর ছাড়া, ডান হাতে লেডিস ঘড়ি, বাঁ হাতে একটা সোনার ব্রেসলেট। ফর্সা গায়ের রঙে বেশ স্নিগ্ধ ও সুন্দর লাগছে আবাকে। চোখে কাজল,
কানে ছোট্ট ছোট্ট স্টোনের ইয়াররিং, গলায় সোনার চেনের সাথে একটা পেন্ডেন্ট ঝুলছে। আভা এসে দাঁড়ায় টেবিলের সামনে। আভার কথায় হুঁশ ফেরে অভিকের। এতক্ষণ বোকার মতো হাঁ করে তাকিয়েছিল আবার দিকে। আভা এসে বলে, গুড মর্নিং স্যার। আপনি এখনো খাননি? আর সবাই কোথায়? অভিক নিজের ফোন স্ক্রল করতে করতে বলল, বসো, সকলেরই প্রায় ব্রেকফাস্ট কমপ্লিট। ও ইস, আমি মনে হয় অনেকটাই লেট করে ফেলেছি। অভিক আগেই খাবার অর্ডার করে রেখেছিল। আভা আসার পর পরই ওয়েটার খাবার দিয়ে যায় টেবিলে। অভিক খাচ্ছে আর আভাকে দেখছে। মেয়েটাকে অল্পতেই বেশ সুন্দর লাগে। ইউ লুক সো প্রিটি অ্যান্ড কিউট। নিজের অজান্তেই কথাগুলো বলে ফেললো অভিক। আবার তাকায় অভিকের দিকে। কি, যা সত্যি তাই বললাম, এতে এইভাবে তাকানোর কি আছে? আবার মাঝখান থেকে অভিকের কথায় বেশ লজ্জা পায়। অভিক সহ সকলেই কলকাতায় ফিরেছে এই 1 সপ্তাহ হলো। আবার সকলেই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু 1 সপ্তাহে আভার জীবনে এসেছে আমূল পরিবর্তন। অভিক আভাকে কিছু না বলে সপরিবারে হাজির হয়েছে আভাদের বাড়ি। উদ্দেশ্য অভিকের জন্য আভাকে চেয়ে নেওয়া। অভিকের ব্যাপারে সবটাই জানতেন উমাদেবী ও বীরেন বাবু। অভিক ওনাদের একমাত্র সন্তান। ছেলের খুশিতেই ওনাদের খুশি। তাছাড়া অভিকের বাবা ও মায়ের চিন্তাধারা একটু অন্য। ওনারা যে সেকেলে মন মানসিকতা রাখেন না। ছেলে যখন আভাকে পছন্দ করে তখন আর কোনো আপত্তি ওনাদের নেই। প্রদীপবাবু ও অর্চনা দেবী তো এক প্রকার মুগ্ধ ওনাদের ব্যবহারে। এত বড় ঘরের মানুষ ওনারা, তাদের কাছে আবার পরিবার যেন কিছুই নয়। কিন্তু এর বড় কত নম্র ও ভদ্র ব্যবহার ওনাদের। এতটুকু অহংকার বলতে নেই অভিক ও অভিকের পরিবারে। ওনাদের একটাই কথা, আমাদের মেয়ে নেই, আভাকে অভিকের সাথে বিয়ে দিয়ে আমরা আমাদের ঘরে লক্ষ্মী মেয়ে নিয়ে আসতে চাই। রবীন বাবুর এই আকুল আবেদন যেন ফেলতে পারলেন না প্রদীপবাবু। বেশ, আর কি, দুজনের 4 হাত এক করা হবে। খুব শীঘ্রই সেটা করা হবে। আভা সেদিন অফিসেই ছিল। অফিস থেকে ফিরতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। অভিক সহ ওর পরিবারে আভাকে দেখার জন্য ওই দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া গল্প গুজব করে কাটিয়েছেন। রবীনবাবু প্রদীপবাবুর মাঝে বেশ বন্ধুত্ব হয়ে গেছে ইতিমধ্যে। আর এইদিকে উমাদেবী ও অর্চনা দেবী রান্নাঘরে স্ন্যাক্স বানাচ্ছেন আর গল্প করছেন। যদিও অর্চনা দেবী 1000বার বারণ করেছে, তারপরও তিনি কোনো কথাই শোনেননি। আবার বাড়ি ফিরে ড্রয়িং রুমে সকলকে বসে থাকতে দেখে থ মেরে দাঁড়িয়ে গেছে। 3 বছর যাবৎ রবীনবাবুর কোম্পানিতে চাকরি করছে আভা। সেই সূত্রে সে অভিক সহ ওর মা বাবাকে ভালো করেই চেনে। ভীষণ ভালো মানুষ তার এই বড় স্যার। অভিক বাইরে থাকায় সে জানতো না যে অভিক এনাদের সন্তান। কিন্তু এই মাস 4 হবে সে জেনেছে এই কথা যে অভিকই এই কোম্পানির একমাত্র ওনার। কিন্তু এনারা এখানে কেন? মনে প্রশ্ন থেকেই গেল আভার। অভিক এখানে নেই, সে আছে ছাদে। কিরে, এইভাবে ওখানে দাঁড়িয়ে রইলি কেন? আয় ভিতরে আয়, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য একটা সুখবর আছে। কথাগুলো বললেন অর্চনা দেবী। উমা দেবী তাকিয়ে আছে তার হবু বৌমার দিকে। ছেলের পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর মিষ্টি একটা মেয়ে পছন্দ করেছে আমার ছেলেটা। হলুদ রঙের সুতির চুড়িদার পরেছে আভা। ক্লান্ত মুখশ্রী, নাকের জায়গায় ঘাম চিকচিক করছে। তারপরও কি মায়াময়ী লাগছে মেয়েটাকে। আভা সকলের দিকে তাকিয়ে বড় স্যার আর ম্যাডামকে নমস্কার জানিয়ে ফ্রেশ হতে চলে যায় উপরে নিজের ঘরে। মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, ওনারা এখানে কেন? আর অভিকই বা কোথায়? আজ তো অভিক অফিস যায়নি। কি এই কারণে এসে যায়নি? সেও কি এসেছে এখানে? মনে মনে আভা অভিকে পছন্দ করা শুরু করেছে। আভার রুমে প্রবেশ করে ব্যাগটা বিছানার পাশে রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। সময়টা এপ্রিল মাস, পচ্চা গরম। তার ছাদে বেশ ফুরফুরে হাওয়া হচ্ছে।
ছাদে একটা দোলনাও আছে। ছাদটা বেশ বড়। ছাদের এক পাশে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পর আভা এখানে এসে সময় কাটায়। সাথে থাকে ধোঁয়া ওঠা একটা কফি মগ। আজ সেখানে দাঁড়িয়ে আছে অভিক। অভিকের হাতে একটা রিং। সেটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। আভা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে। এদিকে বড়দের আড্ডা জমে উঠেছে। এদিকে আভা নিচে নেমে এলে মা বললেন ছাদে গিয়ে অভিককে ডেকে আনতে। সবার সামনে আভা আর কিচ্ছু বলল না। সে চলে গেল ছাদে। অভিক ছাদের রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরোর পায়ের শব্দ পেয়ে অভিক রিংটা পকেটে রেখে দিল। পেছন ফিরে তাকিয়ে দেখলো আভা এসে দাঁড়িয়েছে। আভাও ভাবলো এই সুযোগ হঠাৎ তাদের বাড়ি আসার কারণটা না হয় জেনে নেবে। আভা ছাদের রেলিং এর দিকে এগিয়ে গেল। অভিক বোকার মতো মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পরনে নেভি ব্লু রঙের কুর্তি, হালকা ভেজা চুলগুলো পিঠের উপর ছাড়া। সদ্য স্নান করে আসা আভাকে কি স্নিগ্ধই না লাগছে। আভার কথায় অভিকের হুঁশ ফিরল। কিছু বললে? হ্যাঁ, বলছিলাম স্যার একটা কথা জিজ্ঞাসা করার ছিল, যদি কিছু মনে না করেন। হ্যাঁ, জিজ্ঞাসা করতেই পারো। আর আগে এই স্যার বলাটা বন্ধ করো। আমি এখন তোমাদের বাড়ির অতিথি, অফিসের বস নয়। সো আচ্ছা, বলছিলাম যে হঠাৎ বড় স্যার ও ম্যাম সহ সপরিবারে আমাদের বাড়ি। না মানে কারণটা কি জানতে পারি? কেন, কারণ ছাড়া আসা যায় না বুঝি? না না, আমি তা বলিনি। আরে আমি জাস্ট মজা করছি। সবাই মিলে এসেছে যখন কারণ তো অবশ্যই আছে। আর সেই কারণটা হলো যে যাকে এতদিন না পেয়ে মনে মনে কষ্ট পেয়েছি, যে অকারণেই আমার জীবনে আসতে রাজি হয়নি, আজ সপরিবারে এসেছে তাকে একেবারে নিজের করে নিতে, যাতে আর কোনো বাহানা সে করতে না পারে। কথাটা শুনে আভা অবাক হয়ে তাকিয়ে রয়েছে অভিকের দিকে। অভিক আবার বলল, মা বাবা তোমাকে পছন্দ করেছে তাদের একমাত্র পুত্রবধূ হিসেবে। আভা কি বলবে কিছু বুঝতে পারে না। সে সত্যিই অবাক হয়েছে। এর মাঝে কেটে গেছে আরো কয়েকটা দিন। এখন আভা আর অফিসে যায় না, কারণ আর 4 দিন পর তার বিয়ে। ছেলের বউ ভীষণ পছন্দ হয়েছে উমা দেবী। তাই ওনারা আর দেরি করতে চায় না। ঘড়ির কাঁটায় 11টা বাজে। আবার সবে মাত্র ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছিল, তখনই আবার ফোনটা বেজে উঠল। আবার ফোনটা হাতে নিয়ে দেখলো অভিক কল করেছে। সেই দিনের পর থেকেই অভিকের ফোন বেড়ে গেছে, সাথে বেড়েছে আবোল তাবোল কথাবার্তা। গম্ভীর এই অভিককে আভা চিনতে পারে না। সে যে কি হারে দুষ্টুমি করা শুরু করেছে আভা ভেবে পায় না। ফোনে এমন করে কথা বলে, না জানি ফার্স্ট নাইটে সে কি করবে। তবে আভা এতটুকু বোঝে যে অভিক তাকে ভীষণ ভালোবাসে। সত্যি কি এই ভালোবাসার যোগ্য সে? অনেক রাত পর্যন্ত চললো তাদের ফোন আলাপ। এই কয়েকদিন জোর কদমে বিয়ের শপিং করেছে। আবার জন্য অভিক সব পছন্দ করে কিনেছে। লাল রঙের বেনারসি ও সাথে ম্যাচিং জুয়েলারিও সে পছন্দ করে কিনেছে। দুই বাড়িতেই অতিথি ভর্তি। দুই বাড়ি সুন্দর করে আলো ফুল দিয়ে সাজানো হয়েছে। আজ সবাই খুবই ব্যস্ত। আবার পরনে চওড়া লাল পাড়ের সাদা শাড়ি, হাতে শাঁখা পলা সোনার গহনা, চুলগুলো ঘাড়ের এক পাশে করা। এদিকে অভিকের পরনে সাদা ধুতি ও স্যান্ডো গেঞ্জি, সাথে লাল সাদা চেকের গামছা। অভিকের গায়ে হলুদ লাগানো হলে সেই হলুদ লাগানো হবে আভার গায়ে। অভিকের কাজিন সহ পরিবারের কিছু গুরুজন মিলে তথ্য সহ হলুদ নিয়ে রওনা হলো আভাদের বাড়ির উদ্দেশ্যে। দুই বাড়িতেই খুব হইচই হচ্ছে। বাড়ির উঠানের একপাশে খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। সেখানে পিঁড়িতে দাঁড়িয়ে তাকে 7 জন এও মিলে হলুদ তাকাচ্ছে। সাথে সাথে শাঁখ ও উলুধ্বনিও হচ্ছে। আভা আর অভিক দুজনেই শুরু করতে চলেছে তাদের নতুন জীবন। গায়ে হলুদ, বধূ স্নান, সকল পর্ব মিটিয়ে এখন আভা তৈরি হচ্ছে বধূ সাজে। আর এদিকে অভিক ব্যস্ত হয়ে পড়েছে বধূ সাজে আভাকে দেখার জন্য।
অভিকের এই অস্থিরতা দেখে রীতিমতো সকল বন্ধুরা তাকে লেকপুল করছে। তাতে অবশ্য অভিকের কিচ্ছু এসে যায় না। রোহিণী আবার অনেকগুলো পিক তুলে অভিকে পাঠিয়েছে, আর অভিক কিছুক্ষণ ছাড়া ছাড়া পিকগুলো দেখছে আর মুচকি মুচকি হাসছে। রোহিণী হলো আবার কাজিন। অভিক তাকে এই কাজটা করতে বলেছিল, তাই সে দায়িত্ব নিয়ে আবার পিকগুলো তুলেছে আর অভিককে পাঠিয়েছে। উফ, তোদের হলো, ছাড় এবার আমাকে। সন্ধ্যা হয়ে গেল আর তোরা আমাকে মেয়েদের মতো সাজিয়েই যাচ্ছিস। অভিকের কথাগুলো শুনে রৌনক বলল, শালা, আর কয়েকটা ঘন্টা, তারপরেই তো বউকে সারাক্ষণ চোখের সামনে পাবি, এতটুকু তো সবুর কর। প্রতিম বলল, তুই এমন করছিস যেন আমরা তোকে পায়ে শিকল পরিয়ে আটকে রেখেছি, যাতে তুই তোর হবু বউয়ের কাছে যেতে না পারিস। শাট আপ ইয়ার, উফ, তোরা বুঝবি না এসব। গোধূলি পেরিয়ে ঘড়িতে 8:30 বাজে। আভা তৈরি হয়ে অপেক্ষা করছে তার কাঙ্ক্ষিত মানুষটির জন্য। তার কাছে কয়েকটা বাচ্চা মেয়ে সহ সোহা বসে আছে, আর সবাই গেছে বর দেখতে। মিনিট 10 হলো অভিক বরযাত্রী নিয়ে হাজির হয়েছে। আভা তাকে এক ঝলক দেখেছে। কি সুন্দর লাগছে অভিককে, পাঞ্জাবি পরে, মাথায় টোপর পরে, কপালে চন্দনের ফোঁটা, গলায় মালা। বাঙালি বর বেশে অভিককে দারুণ লাগছে। অভিকের ঠোঁটে রয়েছে মৃদু হাসি রেখা। আভাদের বাড়িতে অভিককে অনেকে দেখেই প্রশংসায় পঞ্চমুখ। অভিকের চোখ শুধু খুঁজে চলেছে একজনকে। চোখ জোড়া তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপর একে একে সকল নিয়ম মেনে বিয়ের পিঁড়িতে বসে আছে অভিক আর আভা। অভিক তার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আভার দিকে। কি মিষ্টি লাগছে তার আভাকে। পরনে লাল বেনারসি, সাথে ম্যাচিং করে সোনার গহনা, মেহেন্দি ভর্তি হাতে শাঁকা পলা, সাথে চুড়ি, খোপা করে চুলে ফুলের সাজ দিয়ে বাঁধা, সাথে গোল্ডেন কালারের ওড়না, কপালে লাল টিপের সাথে সুন্দর করে কলকা করা, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। সব মিলিয়ে নববধূ সাজে আবার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেছে। আবার ভীষণ লজ্জা লাগছে অভিকের এইরকম দৃষ্টি দেখে। সেই শুভ দৃষ্টি হওয়ার পর থেকেই কেমন ফ্যাল ফ্যাল করে দেখছে আর মুচকি মুচকি হাসছে। সবাই খুব মজা করছে ওদেরকে নিয়ে, কিন্তু অভিকের তাতে কোনো হেলদোল নেই। তার স্বপ্ন পূরণ হচ্ছে। সে আজ তার ভালোবাসার প্রিয় মানুষটাকে সিঁদুর পরিয়ে একেবারে নিজের করে নেবে, তাই সে আজ খুব খুশি। যাকে পাবে বলেও পায়নি, সেই আজ তার প্রেয়সী, ভালোবাসার মানুষ। এখন সিঁদুর দান পর্ব চলছে। আভার চোখ জোড়ায় জল চিকচিক করছে। চারপাশ ফুল দিয়ে সজ্জিত। ফুলে সাজানো দুটি সিংহাসনে বসে আছে আভা ও অভিক। দুজনের ঠোঁটেই লেগে আছে অমায়িক হাসি। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আভা ও অভিক, বন্ধু বান্ধব সকলে নিয়ে উপস্থিত হলো বাসর ঘরে। খেতে বসে অভিকের পাগলামি দেখে আভা ভীষণ লজ্জা পেয়েছে। সকল আত্মীয় স্বজনের মাঝে অভিক নিজ হাতে তুলে খাইয়ে দিয়েছে আভাকে। রাত পেরোলেই সকালে আশীর্বাদ পর্ব মিটিয়ে কোণে বিদায়। অভিক পাশে থাকলেও আগামী সকালের কথা ভেবে মনটা ভীষণ খারাপ। কাল মা বাবা সকল আত্মীয় স্বজনকে ছেড়ে নতুন সদস্যদের আপন করে নেওয়ার পালা। রাতে বাসর ঘরে সব বন্ধুরা হাসি ঠাট্টা মজা করলো। এর মাঝে ঘটেছে আরো একটা ব্যাপার। রুহানি ও রৌনকের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, আর সেটাও যে প্রেমের সম্পর্ক তা আর বলার বাকি থাকে না। সময় চলে এলো বিদায়ের। গতরাতে অভিক বারবার করে আদুরে কণ্ঠে আমাকে কান্না করতে মানা করেছে, আর বলেছে তুমি যখনই চাইবে আমি তখনই তোমাকে নিয়ে আসবো, তাও প্লিজ কান্নাকাটি করবে না। কিন্তু আভা সেসব কথা শুনলেও তার মন এই কথা শুনল না। বাবা মাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। চোখ মুখ ফুলে গেছে মেয়েটার, গোটা মুখ লাল হয়ে গেছে, চোখের কাজল লেপটে গেছে, সুন্দর করে পরিপাটি করে বাঁধা চুলগুলো অগোছালো হয়ে পড়েছে। অভিকের আর ভালোই লাগছে না এই কান্নাকাটি, তাই সে এবার আভার কাছে এসে আভাকে আলতো করে টেনে নিয়ে যায়। গাড়িতেও কান্নাকাটি করেছে। আদর করে আভাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে অভিক।
গাড়ি এসে থামলো একটা সাদা রঙের বড় বাড়ির সামনে। গেট খুলতেই গাড়ি ভিতরে প্রবেশ করে। বাড়ির সামনেটা বেশ সুন্দর, মাঝখানে রাস্তা আর দুই পাশে নানান বাহারি ফুলের গাছ, যা দেখলেই মন ভালো হয়ে যায়। আবারও মনটা বেশ ভালো হয়ে গেছে। সব মেয়েরই একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হয়, এটাই তো নিয়ম। তাই মন খারাপ না করে নতুনকে হাসি মুখে বরণ করাই ভালো। অভিকের মা উমাদেবী হাসি মুখে বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে এলেন। তারপর আরো সবকিছু নিয়ম পালা মিটিয়ে আভাকে বললেন রুমে গিয়ে যেন একটু রেস্ট নেয়, আর এখন নিচে নামতে হবে না, কেমন? একেবারে খাওয়ার সময় এসো, এতক্ষণ একটু রেস্ট নিয়ে নাও। আভাও আর দ্বিমত করল না, অন্তুর সাথে অভিকের রুমে চলে গেল। অভিক ততক্ষণে কিছু কথা বলছে তার বাবার সাথে। প্রায় অনেকক্ষণ পর অভিক নিজের রুমে আসে। আভা বিছানায় আধশোয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে, মাথাটা ভীষণ ধরেছে। অভিক হাসি মুখে রুমে প্রবেশ করে। অভিক আলমারির থেকে জামা নিতে নিতে আবার দিকে তাকিয়ে আছে। আবার লাল পাড় হলুদ তাঁতের শাড়ি পরে আছে, গলায় সোনার চেনটা চকচক করছে, খোলা চুলে বেশ অপূর্ব সুন্দর লাগছে তার নববধূকে। আবার চোখ বন্ধ। অভিক কি মনে করে আবার কাছে যায়, চুপ করে একটা চুমু খেয়ে নেয়। আবার ঠোঁটে কারো স্পর্শ পেয়ে আবার চোখ মেলে তাকিয়ে দেখে অভিক হাসি মুখে তাকিয়ে আছে। এটা কি হলো? কি হলো সেটাই তো জানতে চাইছি, এটা কি হলো? অভিক হেসে বলল, বিয়ের পর প্রথম স্পর্শ হলো, তুমি চাইলে আরেকটু। কথাটা শেষ করতে দিল না আভা। অভিকের আলতো চাপড় মেরে বলল, অসভ্য। হুম, অসভ্য হওয়ার মতো আমি তো কিছু করিনি। ওহ, তুমি যাও তো, গিয়ে ফ্রেশ হয়ে নাও, এখনই অন্তু চলে আসবে। অভিক চুপ করে বসে থাকে আভার সামনে। তারপরে হঠাৎ করেই আবার কোমর টেনে আরো কাছে নিয়ে আসে তাকে, গভীর চুমু খায়। তারপরে আভাকে ছেড়ে ওয়াশরুমে ঢুকে যায়। ভাবটা এমন যেন এখন কিছুই হয়নি। এদিকে আভা তো লজ্জায় শেষ, ঠোঁটে লাজুক হাসি। আভা কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ে। দুপুরে খাওয়ার জন্য ডাকতে আসে অন্তু। প্রায় সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। অভিক, আভা, উমাদেবী, অন্তু সহ আরো দুই একজন বাকি আছে। এবার সবাই একসাথে খাবে। অভিক আর আভা বসেছে পাশাপাশি। উমাদেবী নিজে আভাকে খাইয়ে দিচ্ছে, জানিয়ে অভিকের একটু অভিমান হয়েছে। বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেছো মা? এই তুই চুপ কর। আভা আজ নতুন এই বাড়িতে, সকাল থেকে মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে। ওর নিশ্চয়ই একা একা খেতে ভালো লাগবে না, তুই এইসব বুঝবি না। আর শোন, আজ কাল রাত্রি তুই আর রৌনক এক ঘরে শুবি, আভা অন্ধুকে নিয়ে ওর রুমে শোবে। কথাটা শুনে অভিকের মুখটা দেখার মতো হয়েছে। আভা মাথা নিচু করে রয়েছে, ছেলেটা কি সত্যি পাগল? অন্তু মিটমিট করে হাসছে। এ আবার কেমন কথা? বিয়ে করে? অভিক কথাটা বলতে গিয়েও থেমে যায় আভার দিকে তাকিয়ে। আভা চোখ বড় বড় করে তাকিয়ে আছে অভিকের দিকে। সবাই তা দেখে মিটিমিটি হাসছে। ভোরের সকাল, অসাধারণ সুন্দর পরিবেশ। চারপাশে সবে মাত্র আলো ফুটতে শুরু করেছে। চারপাশ থেকে পাখিদের ডাক শোনা যায়। আভা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সকালটা উপভোগ করছে। সারা রাত এতটুকু ঘুম হয়নি। একে তো নতুন জায়গা, সবকিছু নতুন, তার উপর মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। রাতে কথা হয়েছে ওনাদের সাথে, তাও মনটা না মানছে না। বড্ড মন খারাপ করছে মা বাবার জন্য। তার উপর অভিকের মেসেজ। পাগলটা অনেক রাত পর্যন্ত মেসেজে কথা বলেছে, যাতে মন খারাপ না করি। আর তার জন্য কত কথা বলেছে। কে বলবে এই ছেলে অফিসে এত অ্যাটিটিউড নিয়ে চলে? হঠাৎ নিজের পাশে কারোর দাঁড়ানোর অস্তিত্ব পেয়ে ঘুরে তাকালো আভা। অভিক এসে দাঁড়িয়েছে পাশে। বলেছিলাম মন খারাপ করবে না, তাও মন খারাপ করেছিলে? সারা রাত ঘুমাওনি পর্যন্ত। আভার দিকে তাকিয়ে কথাগুলো বলল অভিক। আরে না না, মন খারাপ হতে যাবে কেন? আসলে নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই একটু অসুবিধা হচ্ছে আর কি। তুমি ঘুমাওনি এত ভোরে এখানে? ঘুমিয়েছি। ঘুম ভাঙতে মনে হলো তোমাকে একবার দেখি।
রুমে নক করে দেখলাম দরজা খোলা, তারপর একটু উকি দিয়ে দেখলাম তুমি নেই। বাড়ির কেউ এখনো ওঠেনি, তাই ভাবলাম তুমি হয়তো ছাদে আছো। আমিও চলে এলাম। চলো ওইখানে একটু বসি, সারাদিন তো আর তোমাকে একটু কাছে পাবো না। এখন কেউ উঠবে না। ইস, তোমার কি একটুও লজ্জা শরম নেই? আমাদের এইভাবে কেউ দেখলে কি বলবে? যার যা বলার বলুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। বলেই অভিক আবার হাত টেনে নিয়ে গিয়ে বসলো ছাদের এক পাশে। অভিক একেবারে আবার গা ঘেঁষে বসেছে। আবার এতক্ষণ কথা বললেও এবার বেশ লজ্জা লাগছে। অভিক আবার কাঁধে হাত দিয়ে নিজের দিকে একটু টেনে নিল। আভা ও অভিকের কাঁধে মাথা রাখলো। তারপর দুজনে বেশ কিছুক্ষণ গল্প করার পর অভিক বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একটু ঘুমিয়ে নাও, না হলে শরীরটা খারাপ লাগবে। আভা মুচকি হাসল। সত্যিই সে ভাগ্যবতী। না হলে অভিকের মতো এত কেয়ারিং ও লাভিং কাউকে সে কি নিজের জীবনে পেত? আজ বউ ভাতের অনুষ্ঠান। সারা বাড়িতে সবাই এদিক ওদিক করছে। একটু পরপরই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে। আভাকে পেয়ে সবাই বেশ খুশি। অভিক রেডি হয়ে নিচে চলে এসেছে। অন্তু, যা তো আভাকে নিয়ে আয়। আভা তৈরি হয়ে রুমেই বসে আছে। তার বেশ লজ্জা লাগছে। সকালে দুইজনের ছাদে ঘুমিয়ে পড়েছিল। রৌনক দেখে অভিকে কল করে ডেকে তোলে। তখন বেশ দেরি হয়ে গেছে, সবাই বিষয়টা জেনেও গেছে। উফ, বৌমনি আর লজ্জা পেতে হবে না, নতুন বিয়ে হলে ওইসব একটু আধটু হয়। তা বৌমনি, শুধু ঘুমই হলো নাকি আরো কিছু? অন্তু, তুমি কিন্তু ভারী দুষ্টুমি করছো। অন্তুর হাতে একটা চাপড় মেরে বলল আভা। অন্তু হাসতে হাসতে বলল, আচ্ছা চলো চলো, মামনি তোমাকে নিচে ডাকছে। তাছাড়া বৌমনি, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। দাদা ভাই দেখলে আর চোখই সরাতে পারবে না। হলেও তাই, আভা একেবারেই রোগা নয়, মোটামুটি শরীর স্বাস্থ্য হওয়ায় বেশ সুন্দর লাগছে আভাকে। রাতে বউ ভাতের অনুষ্ঠান হবে। বিকাল থেকে সবাই সাজগোজ নিয়েই ব্যস্ত। আভাকে সাজাতে পার্লার থেকে মেয়েরা এসেছে। রাত 8টায় সকলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। অভিক মেরুন রঙের একটা পাঞ্জাবি পরেছে, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। অভিক বন্ধুদের সাথে গল্প করছে। গেস্টরাও এতক্ষণে আসতে শুরু করে দিয়েছে সকলে। আবার বান্ধবীরা আর অন্তু মিলে আভাকে নিয়ে আসছে। হঠাৎ অভিকের চোখ যায় আভার দিকে। অভিক কিছুতেই চোখ সরাতে পারে না। আভাকে এমন সাজে কতবার কল্পনা করেছে সে। আজ আভা সত্যিই তার মনের মতো করে সেজেছে। যেমনটা সে তাকে জানিয়েছিল একেবারেই তেমনটা সেজেছে। অভিক ঠোঁটে হাসি ঝুলছে, সেটাও অবশ্য চোখ এড়িয়ে যায়নি আভার। এক সময় দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। সকলেই আভাকে দেখে অনেক প্রশংসা করছে, সাথে অভিককেও। অভিক সকলের সাথে কথা বলছে আর মাঝে মাঝে আভাকে দেখছে। আজ ডিপ সবুজ রঙের আটপৌরে করে শাড়ি পরেছে, সাথে গোল্ড জুয়েলারি, খোপা করা চুলে ফুল দিয়ে সাজানো, চোখে কাজল দেওয়া, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক, কানে ঝুমকো, বেশ একটা রানী রানী লুক। আভাকে এইভাবে দেখার জন্য অভিককে অনেক টোন করেছে ওর বন্ধুরা। তাতে অবশ্য অভিক ওসব কোনো পাত্তাই দেয়নি। যতই হোক, বিজনেসম্যানের ছেলের বিয়ে বলে কথা, লোকজন ভর্তি সারা বাড়িতে। রাতও হয়েছে বেশ গভীর। আভা বসে আছে ফুলে সজ্জিত ঘরে। অভিকের কাজিনরা ঘরের সামনে দাঁড়িয়ে আছে অভিকের কাছ থেকে মোটা টাকা আদায় করবে বলে। তবেই তাকে বউয়ের কাছে যেতে দেবে। অভিকও কোনো আপত্তি করলো না, সে সকলের দাবি পূরণ করে দেয়। অভিকের কাজিনরাও বেশ খুশি হয়ে যায়। অভিক রুমে প্রবেশ করে। আভা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে জানালার পাশে। পরনের সাজ এখনো যেমন কি তেমনই আছে। রুমে ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অভিক। এক মনে তাকিয়ে আছে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে। হঠাৎ অভিকের মাথায় একটা বুদ্ধি আসে। পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা পিক তুলে নেয়। বেশ লাগছে আভাকে। কি মনে হতে আভা পিছন ফিরে তাকায়, দেখে অভিক তার পিক তুলছে। আভা মুচকি হাসে। অভিক এগিয়ে যায় প্রিয়সের দিকে। বেড সাইডে থাকা ফুলদানি থেকে একটা গোলাপ ফুল তুলে নেয়, এগিয়ে দেয় আভার দিকে। তারপর তাকে প্রপোজ করে, আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ।
আমার ভালোবাসার জগতে তোমাকে স্বাগত। ভালোবাসি আমার হৃদয় রানী, অনেক অনেক ভালোবাসি আমার এই হৃদয় রানীকে। সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুরু হলো আভা ও অভিকের নতুন জীবন।